শিখ গুরু ও শিখ জাতি। লেখক শ্রী শরৎ কুমার রায়। অষ্টম অধ্যায়, শিখ মিছিল বা সম্প্রদায়ের অভ্যুত্থান। খালসা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোবিন্দ সিং শিখদের শেষ গুরু। বন্দা খালসা সৈন্যদের নায়ক মাত্র ছিলেন। ধর্মক্ষেত্রে বিশ্বাসী শিখেরা তাহাকে নায়ক বলিয়া স্বীকার না করিলেও যুদ্ধক্ষেত্রে তিনি শিখদিগের নেতা বলিয়া সম্মান লাভ করিয়াছিলেন। 1716 খ্রিস্টাব্দে বন্ডার মৃত্যুর পরে শিখেরা নেত্রশূন্য হইয়া একান্ত অসহায় হইয়া পড়ে। মুঘল শাসনকর্তাদিগের প্রবল উৎপীড়ন হইতে আত্মরক্ষার নিমিত্ত দীর্ঘকাল তাহাদিগকে নির্জন প্রদেশে বাস করিতে হইয়াছিল। ক্রমে মুঘল রাজশক্তি যখন খর্ব হইতেছিল, তখন শিখেরা আপনাদের পল্লীগুলি দখল করিতে লাগিল। একজন শক্তিশালী সর্দারের অধীনে শিখেরা দলবদ্ধ হইয়া ছোট ছোট সম্প্রদায় গড়িয়া তুলিতে লাগিল। দেশের শাসন শৈথিল্য এই সম্প্রদায়গুলিকে প্রবল করিয়া দিতেছিল। প্রাদেশিক শাসনকর্তারা সুযোগ পাইলেই জাট কৃষকদিগের উপর উৎপীড়ন করিতেন। উৎপন্ন শস্যে কৃষকদের জটর জ্বালা নিবারিত হইত না। কাজেই এই অরাজকতার দিনে নিরন্ন কৃষক কুল শক্তিশালী নায়কদিগের অধীনতা স্বীকার করিয়া তাহাদের সহিত মিলিত হইয়া লুণ্ঠন ব্যবসায় গ্রহণ করিল। 1738 খ্রিস্টাব্দ হইতে আফগানেরা পঞ্চনদ প্রদেশে তাহাদের শাসনাধিকার বিস্তারের নিমিত্ত চেষ্টা করিতে আরম্ভ করে। শিখেরা তাহার পূর্বেই বহু সম্প্রদায়ে বিভক্ত হইয়া পড়িয়াছিল। শক্তিশালী সর্দারদিগের অধীন এই ছোট ছোট দলগুলি মিশল নামে খ্যাত। যে সকল দলপতির অধীনে শিখ মিশলগুলি গড়িয়া উঠিয়াছিল, তাহাদের অধিকাংশই অখ্যাত কুলে জন্মগ্রহণ করিয়া আপন আপন সমর নৈপুণ্যে ও বুদ্ধি চাতুর্যে এক এক দল অশ্বারোহী সেনার নায়ক হইয়া উঠিয়াছিলেন। ইহাদের মধ্যে কেহ কৃষক, কেহ বা সামান্য শিল্পী ছিলেন। লুণ্ঠন ও দস্যুতা দ্বারাই তাহারা আপনাদের অর্থ সম্পদ ও ভূসম্পত্তি বাড়াইয়া তুলিতেন। মিশলের সর্দারদের কোনো বিশেষত্ব জ্ঞাপক আখ্যা ছিল না। তাহারা সর্দার নামেই অভিহিত হইতেন। অধীন লোকদের উপর তাহাদের একাধিপত্য ছিল না। শাসন প্রণালী মোটামুটি প্রজাতন্ত্রের অনুরূপ ছিল। প্রত্যেক শিখই স্বাধীন এবং প্রত্যেকেরই ক্ষমতা সমান। মিশলের প্রত্যেক শিখ বিজিত রাজ্যের অংশ ও লুণ্ঠিত ধনের ভাগ পাইত। দলপতিরা যুদ্ধক্ষেত্রে তাহাদের চালক এবং বিবাদ বিসংবাদে
তাহাদের মধ্যস্থ হইতেন। একাধিক দলপতি একত্র হইয়া কিছু লুণ্ঠন করিলে প্রথমে লুণ্ঠিত দ্রব্য দলপতিদের মধ্যে তুল্য পরিমাণে বিভক্ত হইত। পরে প্রত্যেক দলপতি প্রাপ্ত দ্রব্য আপন আশ্রিত লোকদিগকে ভাগ করিয়া দিতেন। কোন শিখ যুবক এক দলপতির অধীনে সৈনিক বৃত্তি গ্রহণ করিলে তাহাকে আজীবন তাহার অধীনেই কার্য করিতে হইবে, এমন কোনো বান্ধাবান্ধি নিয়ম ছিল না। সুযোগ পাইলে এক নেতার আশ্রিত শিখেরা কার্য ত্যাগ করিয়া দ্বিতীয় কোনো নেতার অধীনে কার্যগ্রহণ করিতে পারিত। সুতরাং দলপতিরা আশ্রিতদের প্রতি দুর্ব্যবহার না করিয়া তাহাদিগের মনোরঞ্জনেরই চেষ্টা পাইতেন। জাট যুবকেরা কোনো মিছিলে প্রবেশ করিতে পারিলে আপনাদিগকে সৌভাগ্যবান জ্ঞান করিত। প্রসিদ্ধ দলপতিদের নিকটে পাহুল গ্রহণ একটা বিশেষ গৌরব বলিয়া বিবেচিত হইত। জাট যুবকেরা মনে করিত মিশলে প্রবেশাধিকার পাইলেই তাহাদের নিকট ভারী গৌরবের দ্বার উন্মুক্ত হইয়া গেল। মুসলমানদের শাসনাধিকার বিলুপ্ত হইবার প্রকালে পঞ্চনদ প্রদেশে উল্লিখিত রূপে স্বাধীন শিখ মিশলের উদ্ভব হইতেছিল। ভিন্ন ভিন্ন শিখ মিশলগুলির মধ্যে ঐক্য স্থাপনের একটা প্রবল কারণ উপস্থিত হইয়াছিল। আফগান রাজ আহমেদ শাহের ভীষণ আক্রমণ হইতে আত্মরক্ষার নিমিত্ত দলগুলিকে মাঝে মাঝে সমবেত হইতে হইত। সুতরাং তাহাদের পরস্পরের মধ্যে যে বিরোধ ও বিদ্বেষ ছিল, প্রবল বহিঃশত্রুর সহিত দ্বন্দ্বে নিযুক্ত থাকিতে হইত বলিয়া তখন তাহা প্রবল আকার ধারণ করিতে পারে নাই। প্রয়োজন উপস্থিত হইবা মাত্রেই শিখেরা সাম্প্রদায়িক বিরোধ ভুলিয়া দেশ শত্রুর সহিত যুদ্ধ করিতে যাইত। তাহাদের জাতীয় মহাসভা বা গুরুমঠই সকলের মিলনভূমি ছিল। শিখেরা ছোট বড় অনেক সম্প্রদায়ে বিভক্ত হইয়া পড়িয়াছিল। ঐতিহাসিকেরা 12টা প্রধান দলের নাম করিয়াছেন। 1. ভাঙ্গি মিশল। লাহোরের নিকটবর্তী পাঞ্জুয়ার গ্রামে সর্দার জোসা সিং এই মিশলের প্রথম দলপতি। তিনি বন্দার অনুচর ছিলেন। তাহার মৃত্যুর পরে ভীম সিং, মোল্লা সিং ও জগৎ সিং নামক 3 জন আত্মীয়কে সহায় করিয়া তিনি এই দলটি গড়িয়া তোলেন। দস্যুতাই তাহাদের ব্যবসায় ছিল। জগৎ সিং প্রচুর পরিমাণ ভাং সেবন করিতেন বলিয়া এই দলের লোকেদের মধ্যে এই মাদক দ্রব্যের ব্যবহার ব্যাপক হইয়া পড়িয়াছিল। সিদ্ধি সেবনে বুদ্ধি বাড়ে, এইরূপ প্রবাদও তাহাদের মধ্যে প্রচলিত ছিল। লাহোর ও অমৃতসর হইতে আরম্ভ করিয়া উত্তরে বিতস্তা নদী পর্যন্ত এই দলের শিখদের বসতি ছিল। এক সময় ভাঙ্গিরা ক্ষমতায় সকল মিশলকে ছাড়াইয়া উঠিয়াছিল। 2. নিশানি মিশল। খালসা সৈন্য দলের পতাকা বাহকদের দ্বারা এই দলটি
গঠিত হইয়া উঠিয়াছিল। ইহারা তেমন প্রসিদ্ধি লাভ করিতে পারে নাই। 3. শহীদ ও নেহাং মিশল। ধর্মার্থে আত্মত্যাগী কয়েকজন বীরের বংশধরেরা এই দল দুইটা গড়িয়া তুলিয়াছিলেন। 4. রামঘুরিয়া মিশল। এই মিশলের প্রথম সর্দারের নাম কুশল সিং। তিনি বন্ডার অনুচর ছিলেন। নায়কের মৃত্যুর পরে দস্যুবৃত্তি অবলম্বন করেন। কুশল সিংয়ের মৃত্যুর পরে নন্দ সিং এই সম্প্রদায়ের দলপতি হন। তাহার নায়কতায় মিশলটি শক্তিসম্পন্ন হইয়া উঠিয়াছিল। যশা সিং নামক তাহার এক অনুচর যুদ্ধবিদ্যার সুপণ্ডিত ছিলেন। তিনি মিশলের সৈন্যদিগকে পরিচালিত করিতেন। লাহুরের নিকটবর্তী রামরাওয়ানি নামক স্থানে এই সম্প্রদায়ের একটি দুর্গ ছিল। শিখেরা ওই দুর্গটিকে ভগবানের দুর্গ বলিয়া বিশ্বাস করিতেন। ওই দুর্গের নাম হইতেই মিশলের নামকরণ হইয়াছিল। শতদ্রু ও বিপাশার মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে এই সম্প্রদায়ের শিখেরা বাস করিত। 5. নুকিয়া মিশল। লাহোরের দক্ষিণে নুকিয়া নামক এক গ্রামে এই মিশলটি গড়িয়া উঠিয়াছিল। 6. আলুওয়ালিয়া মিশল। এই মিশলের প্রথম সর্দার যশা আলুওয়ালিয়া নামে খ্যাত। আল্লু নামক জনপদ তাহার পৈতৃক বাসভূমি। যশা তাহার পিতৃব্য ও আরও কয়েকজন আত্মীয় ফৈজুলপুরিয়া মিশলে কার্য করিতেন। যশা এই দল হইতে বিচ্ছন্ন হইয়া আসিয়া স্বয়ং একটি স্বাধীন মিশলের প্রতিষ্ঠা করেন। অল্প দিনের মধ্যে তাহার বহু অনুচর জুটিয়া গেল। তিনি সুবিখ্যাত দস্যু হইয়া উঠিলেন। আল্লু, সিরিয়াল, লিল্লিওয়াল, গোবিন্দওয়াল, ভূপাল প্রভৃতি বহু জনপদ তাহার অধিকার ভুক্ত হইল। জালন্দর দুয়ারে তিনি সর্বপ্রধান সর্দার হইয়া উঠিয়াছিলেন। তাহার অনুচর তাহাকে বাদশা বলিয়া সম্বোধন করিত। শিখ ইতিহাসে যশা সিং বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। 1758 খ্রিস্টাব্দে লাহুর অধিকার করিয়া তিনি স্বাধীন খালসা রাজ্যের ঘোষণা করেন। 7. ঘুনিয়া বা কুনিয়া মিশল। অমর সিং এই মিশলের প্রথম সর্দার। বিখ্যাত লুণ্ঠনকারী বলিয়া চারিদিকে তাহার খ্যাতি ব্যপ্ত হইয়াছিল। অনেক লোক তাহার অনুগত্য স্বীকার করিয়াছিল। তাহার দলের শিখেরা খানা, কাচুয়া প্রভৃতি জনপদে বাস করিত। এই মিশলের দ্বিতীয় দলপতি জয় সিং বিশেষ প্রসিদ্ধ ব্যক্তি। তাহার এক পুত্র রাম ঘুরিয়াদের সহিত সংগ্রামে মৃত্যুমুখে পতিত হন। পুত্রবধূ মহারাজ রঞ্জিত সিংয়ের শাশুড়ি ছিলেন। এই রমণী কয়েক বৎসর কাল রঞ্জিতের রক্ষায়িত্রী ও অভিভাবিকা ছিলেন। 8. ফিজলপুরিয়া মিশল। অমৃতসর নগরের নিকটবর্তী
ফৈজুলপুর জনপদের কপ্পুর সিং এই মিশলের প্রতিষ্ঠাতা। পূর্বে ইনি বন্দার অনুচর ছিলেন। তিনি যেমন বীর তেমনি বুদ্ধিমান ছিলেন। নবাব কপ্পুর সিং নামে তিনি পরিচিত হইয়াছিলেন। এই মিশলটির ক্ষমতা বহুদূর ব্যাপ্ত হইয়া পড়িয়াছিল। জালান্দর দুয়ারে অনেক ভূম্যধিকারী কর দান করিয়া ইহাদের আশ্রিত হইয়াছিল। রাও ইব্রাহিম ইহাদের অন্যতম। 9. শুকরচুকিয়া মিশল। মহারাজ রঞ্জিতের পিতামহ চরত সিং শুকর নামক এক গ্রামে বাস করিতেন। তিনি এই মিশলটি স্থাপন করেন। 10. দুল্লেওয়ালিয়া মিশল। শতদ্রু নদীর উপরের অংশটার দক্ষিণ তীর এই সম্প্রদায়ের শিখদের বাসভূমি। প্রথম দলপতির বাস গ্রামের নামানুসারে মিশলটির নাম হইয়াছে। 11. ক্রুর সিং মিশল। মিশলের তৃতীয় দলপতির নামানুসারে এই নামটা রাখা হয়েছে। কখনো কখনো এই দলটিকে পাঞ্জঘরিয়া বলা হয়, কারণ এই মিশলের প্রথম দলপতি পাঞ্জাগরিয়া গ্রামের অধিবাসী ছিলেন। 12. পুলকিয়া। পাতিয়ালার আলা সিং যে বংশে জন্মিয়াছেন, এই সম্প্রদায়ের শিখেরাও সেই বংশীয়। শতদ্রুর দক্ষিণ তীরবর্তী সুনাম ও বটিন্ডা এই শিখদের বাসভূমি ছিল। উপরে যে কয়েকটি শাখা সম্প্রদায়ের নাম করা হইল, তদ্ভিন্ন অপর এক শ্রেণীর শিখ ইতিহাসে বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়াছেন। তাহারা আকালি নামে খ্যাত এবং নিষ্ঠাবান আনুষ্ঠানিক শিখ। ধর্মগ্রন্থ নুমোদিত প্রত্যেক খুঁটিনাটি আচার তাহারা মানিয়া চলিত। আকালিরা আপনাদিগকে ভগবানের সৈন্য বলিয়া মনে করিত। নীল বর্ণের পরিচ্ছন্ন ও পিত্তল বলর তাহাদের বিশেষত্ব জ্ঞাপক সাম্প্রদায়িক চিহ্ন। স্বধর্ম রক্ষার্থে তাহারা পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়া সৈনিক বৃত্তি গ্রহণ করিত। উৎসাহী ও বিক্রমশালী আকালিরা পুণ্যভূমি অমৃতসর রক্ষার নিমিত্ত অস্ত্র হস্তে নগরের চতুর্দিকে ঘুরিয়া বেড়াইত। শ্রদ্ধাবান ও বিনীত আকালিরা মন্দিরের সেবক বৃত্তি গ্রহণ করিয়া সুখানুভব করিত। ভিক্ষায় তাহাদের উপজীবিকা ছিল। তাহারা কখনো কোনো শিখ দলপতিকে অবমানিত না করিলেও দলপতিরা তাহাদিগকে ভয় করিয়া চলিতেন। জাতীয় মহাসভায় তাহাদের যথেষ্ট ক্ষমতা ছিল। যুদ্ধক্ষেত্রেও তাহারা বীর বলিয়া খ্যাতি লাভ করিয়াছিল। আকালিরা প্রচলিত শাসন মানিয়া চলিত না। এই দুর্দান্ত সম্প্রদায়টিকে স্ববশে আনয়ন করিতে মহারাজ রঞ্জিত সিংকে প্রভূত আয়াস স্বীকার করিতে হইয়াছিল। ঐতিহাসিক মেলকলম বলেন, গুরু গোবিন্দ সিং এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। গোবিন্দ সিংহের কোন রচনা হইতে তিনি তাহার এই উক্তি স্বপ্রমাণ করিতে পারেন নাই। পুলকিয়া ব্যতীত
অপর শিখ শাখা সম্প্রদায়গুলি শতদ্রু নদীর উত্তর তীরে গড়িয়া উঠিয়াছিল। লাহোরের চতুর্দীর্ঘবর্তী জনপদগুলি মঞ্চ নামে পরিচিত ছিল। এই নিমিত্ত পুলকিয়া ভিন্ন অপর শিখ মিশলগুলির শিখেরা মঞ্চ শিখ নামে খ্যাত। পুলকিয়া এবং শতদ্রুর দক্ষিণ তীরের অপর শিখেরা মালব শিখ নামে খ্যাত। সিরহিন্দ ও সারসার মধ্যবর্তী জনপদগুলির সাধারণ নাম ছিল মালব। শাখা সম্প্রদায়গুলির মধ্যে ফৈজুলপুরিয়া, আলুওয়ালিয়া ও রামঘুরিয়া এই তিনটা প্রথমে প্রাধান্য লাভ করে। কালক্রমে ভাঙ্গিরা জাগিয়া উঠিলে ইহাদের গৌরবের লাঘব হইয়াছিল। কুনিয়া ও শুকর চুকিয়াও কিছুদিনের নিমিত্ত জাগিয়া উঠিয়াছিল। নিশানীরা ও শহীদেরা কোনো কালে খ্যাতি লাভ করিতে পারে নাই। কাপ্টান মারে এই দল দুইটিকে মিশল বলিয়া স্বীকার করিয়াছেন, কিন্তু কোনো কোনো ঐতিহাসিক ইহাদিগকে মিশল বলিয়াই স্বীকার করিতে চাহেন না। মালব প্রদেশে পাতিয়ালার আল্লা সিং আহমেদ শাহ দুরানির অনুগ্রহ লাভ করিয়া শক্তিশালী হইয়া উঠিয়াছিলেন। শিখ মিশলগুলির মধ্যে সৈন্যবলে ভাঙ্গিরা শ্রেষ্ঠ ছিল। তাহাদের দলে 20 সহস্র অশ্বারোহী ছিল। ছোট ছোট দলগুলিতে 2 সহস্র করিয়া অশ্বরোহী সৈন্য থাকিত। শিখেরা অশ্বরোহণে পলিতা বন্দুক চালনে দক্ষতা লাভ করিয়াছিল। পদাতিক সৈন্যেরা দুর্গ রক্ষায় নিযুক্ত থাকিত। তাহারা যুদ্ধক্ষেত্রে ক্ষমতা প্রকাশে একান্ত অসমর্থ ছিল। সে সময়ের শিখেরা কামানের ব্যবহার জানিত না। মিশলের পদাতিক শিখ কোনো রূপে একটা অশ্ব সংগ্রহ করিতে পারিলেই সে অশ্বরোহী সৈন্যশ্রেণীতে উন্নীত হইত। শিখ দলপতিরা মুঘল ও আফগান শাসনকর্তাদের সহিত প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বহু সংগ্রাম করিয়াছেন। দুরানি রাজ আহমেদ শাহের সুশিক্ষিত সৈন্যদলকে পশ্চাৎ ও পার্শ্ব হইতে আক্রমণ করিয়া শশব্যস্ত করিয়া তুলিয়াছিলেন। যে আহমেদ শাহের সহিত ভীষণ সংগ্রামে ঘুল গড়ে একদিনের যুদ্ধে 25 সহস্র শিখ জীবনদান করিয়াছিলেন, দলপতিদের সম্মিলিত শক্তির নিকট পরিশেষে সেই আহমেদ শাহকেও পরাভব স্বীকার করিতে হইয়াছিল। আহমেদ শাহের মৃত্যুর পরে কুনিয়া নায়ক জয় সিং, রামঘুরিয়া নায়ক জোসা সিং, ফৈজুলপুরিয়া নায়ক কুশল সিং ও আল্লুওয়ালিয়া নায়ক জোসা সিং আপনাদের সমবেত শক্তি বলে পঞ্চনদ প্রদেশ হইতে মুসলমান শাসনের উচ্ছেদ সাধন করেন। তাহারাই শিখ স্বাধীনতার প্রতিষ্ঠাতা। বহিঃশত্রুর সহিত দীর্ঘকাল কঠোর সংগ্রামের পর শিখেরা স্বাধীনতা লাভ করিল। দলপতিরা দেশটা আপনাদের মধ্যে বাটিয়া লইলেন। কতকগুলি খণ্ড স্বাধীন রাজ্যে দেশটা বিভক্ত হইয়া পড়িল। বিচ্ছিন্ন অংশগুলির মধ্যে নামমাত্রে একটা যুগ ছিল। বৎসরান্তে দলপতিরা পুণ্যভূমি অমৃতসরে একবার মিলিত হইতেন। সত্যবটে দলপতিরা ধর্মের নামে পরস্পরের সহিত মিলিত ছিলেন,
কিন্তু অচিরেই তাহাদের রাজ্য বিস্তার লালসা ও স্বার্থপরতা ধর্মবুদ্ধিকে অতিক্রম করিল। শিখ নায়কদিগের মধ্যে ভীষণ আত্মদ্রোহের আগুন জ্বলিয়া উঠিল। সমগ্র পঞ্চনদ প্রদেশে অরাজকতা, অশান্তি, উচ্চ উশৃঙ্খলতা বিরাজ করিতে লাগিল। প্রতিভাহীন দলপতিরা পরস্পরের সহিত বিবাদে প্রবৃত্ত হইয়া স্বদেশের সর্বনাশ সাধনে প্রবৃত্ত হইলেন। অনাস্বাদিত পূর্ব স্বাধীনতা রস শিখ দিগকে যখন উল্লিখিত রূপে উন্মুক্ত করিয়া পতনের দিকে লইয়া যাইতেছিল, তখন রঞ্জিত সিং কর্মক্ষেত্রে অবতরণ করেন। নবম অধ্যায়। রঞ্জিত সিং ও তাহার পূর্বপুরুষগণ। শিখ বীর রঞ্জিত সিং আখ্যাত কুলে জন্মগ্রহণ করেন নাই। তাহার পিতৃপিতামহগণ শিখ ইতিহাসে অল্পদিক খ্যাতি লাভ করিয়াছিলেন। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে তাহার কোনো এক পূর্বপুরুষ মহাত্মা নানকের উদার ধর্মকাহিনী শ্রবণ করিয়া উক্ত ধর্ম গ্রহণ করেন। মৃত্যুশয্যায় তিনি তাহার একমাত্র শিশুপুত্রকে শিখ ধর্মশাস্ত্র আলোচনা করিবার নিমিত্ত আদেশ করিয়া যান। পুত্র পরিণত বয়সে স্বর্গীয় পিতার আদেশ স্মরণ করিয়া শিখ ধর্ম গ্রহণ করিয়াছিলেন। কিন্তু তিনি তাহার ধর্মশীল জনকের ন্যায় শিষ্ট প্রকৃতির লোক ছিলেন না। অমৃতসর হইতে পাহুল গ্রহণ করিয়া ফিরিয়া আসিয়া অল্প দিনের মধ্যেই তিনি এক দস্যু দলে প্রবেশ করেন। পশু অপহরণ তাহার ব্যবসায় ছিল। শেষ গুরু গোবিন্দ সিংহের সৈন্যদলে প্রবেশ করিয়া তিনি দাক্ষিণাত্যে গমন করিয়াছিলেন। যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখাইয়া তিনি কিঞ্চিৎ খ্যাতি অর্জন করিয়াছিলেন। যুদ্ধান্তে স্বগ্রামে ফিরিয়া আসিবার পর গ্রামবাসীরা তাহাকে আপনাদের দলপতি মনোনীত করেন। 1716 খ্রিস্টাব্দে তাহার মৃত্যু হয়। তাহার জ্যেষ্ঠ পুত্র পিতার ন্যায় দস্যুবৃত্তি অবলম্বন করিয়া প্রভূত সম্পত্তির অধিকারী হইলেন। 1748 খ্রিস্টাব্দে প্রথম আফগান আক্রমণের সময়ে তিনি এক মিশলে প্রবেশ করেন। 1752 খ্রিস্টাব্দে যুদ্ধক্ষেত্রে তাহার মৃত্যু হয়। তাহার পুত্র শরৎ সিং রঞ্জিতের পিতামহ। উত্তরাধিকারিত্ব সূত্রে শরৎ 90 বিঘা ভূমি ও একটি জলাশয় পাইয়াছিলেন। 150 অশ্বারোহী সৈন্য তাহার অধীন ছিল। এই সৈন্যদলকে সহায় করিয়া তিনি তাহার অধিকার বাড়াইয়া তুলিতেছিলেন। তিনি পিন্ডান খা, নুনখানা প্রভৃতি কতকগুলি জনপদ অধিকার করেন। অবশেষে দ্বিতীয় এক শক্তিশালী সহযোগীর সহিত মিলিত হইয়া তিনি একটি স্বাধীন শাখা সম্প্রদায় গঠন করেন। সুরখের বাসগ্রামের নামানুসারে ওই মিশলটির নাম শুকরচুকিয়া হইল। অতঃপর সুরত মুসলমানদের অধিকৃত একটি নগর অধিকার করিলেন। মুসলমান পক্ষের সেনাপতি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাইলেন। বিজয়ী সুরত সিং বিবিধ যুদ্ধোপকরণ ও ধনরত্ন লাভ করিলেন। এই সময় তিনি গুজরানওয়ালে একটি দুর্গ নির্মাণ করেন। লাহোরের শাসনকর্তা
এই দুর্গ আক্রমণ করিয়া পরাজিত হইলেন। এইরূপ জয়লাভে সুরতের খ্যাতি চতুর্দিকে ব্যপ্ত হইয়া পড়িল এবং তাহার মিশলের জনবল বাড়িয়া গেল। 1769 খ্রিস্টাব্দে দুরানি রাজ আহমেদ শাহ যখন শেষবার পাঞ্জাব আক্রমণ করেন, সুরত সিং তখন যুদ্ধক্ষেত্রে আপন বিক্রম প্রকাশ করিয়াছিলেন। তিনি পলায়ন পর আফগান সৈন্যের অনুসরণ করিয়াছিলেন। তখন তিনি রুটাস দুর্গ ও মুসলমানদের অধিকৃত কতকগুলি নগর অধিকার করেন। বিতস্তা নদীর উত্তর তীরবর্তী প্রদেশ তাহার শাসনাধীন হইল। স্বাধীনতা প্রতিষ্ঠার নিমিত্ত শিখেরা আফগানদের সহিত শেষবার যে সংগ্রাম করিয়াছিল, সেই যুদ্ধে সুরত সিং বীরত্ব শিখদিগের বিজয়ী হইবার পক্ষে বিশেষ অনুকূল্য করিয়াছিল। শিখদের ভীষণ শত্রু আহমেদ শাহ যখন পরাজিত হইয়া পঞ্চনদ প্রদেশ হইতে বিতাড়িত হইলেন, তখন শিখ নায়কেরা প্রাধান্য লাভের নিমিত্ত আত্মবিবাদে প্রবৃত্ত হন। সুরত সিং ঐশ্বর্য ও প্রভুত্ব প্রতিদ্বন্দ্বী নায়কদিগের ঈর্ষা জাগাইয়া তুলিয়াছিলেন। তাহারা সুরত সিংয়ের ক্ষমতা খর্ব করিবার নিমিত্ত সংগ্রামে প্রবৃত্ত হইলেন। এই বিবাদে যুদ্ধক্ষেত্রে তাহার মৃত্যু হইল। সুরত সিংয়ের মৃত্যুকালে তাহার একমাত্র পুত্র মহাসিং 10 বৎসরের বালক ছিলেন। তিনি বিস্তৃত পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হইলেন। শিখ ইতিবৃত্তে অনেক তেজস্বিনী রমণীর কীর্তিকাহিনী বর্ণিত আছে। মহাসিংহের জননী ওই বীর রমণীদের অন্যতমা। ভীষণ সংঘর্ষের সময়ে প্রতিদ্বন্দ্বী মিশলের সর্দারদিগের সহিত প্রতিযোগিতা করিয়া তিনি 5 বৎসরকাল পুত্রের নামে একটা মিশল ও বিস্তৃত রাজ্য সম্পত্তি রক্ষা করিয়াছিলেন। 15 বর্ষ বয়স্ক্রমকালে মহাসিং স্বয়ং স্বাধীনভাবে কার্য করিতে আরম্ভ করেন। তিনি চন্দ্রভাগা নদীর তীরবর্তী একটা শক্তিশালী মুসলমান সম্প্রদায়কে স্ববশে আনয়ন করিয়া স্বীয় রাজ্য বাড়াইয়া তুলিলেন। বয়সে বালক হইলেও তাহার বীরত্ব অনেক প্রবীণ শিখ নায়ক পরাজিত হইলেন। কেহ কেহ তাহার নিকট বৈশ্যতা স্বীকার করিলেন। পিতার সাহসিকতা রণদক্ষতা পুত্র রঞ্জিত লাভ করিয়াছিলেন। মহাসিংহের নায়কতায় শুকরচুকিয়া মিশল খুব শক্তিশালী হইয়াছিল। কুনিয়া মিশলের দলপতি জয় সিং প্রতিদ্বন্দ্বীদের সহিত যুদ্ধে কিয়ৎ পরিমাণে বিপন্ন হইয়া মহাসিংহের সহিত বন্ধুত্বা স্থাপনে অভিলাষী হইয়াছিলেন। মহাসিং যখন স্বপত্নীকে জ্বালামুখী তীর্থে গমন করেন, জয় সিং তখন তাহার বিধবা পুত্রবধূ তেজস্বিনী সুধকৌরকে পৌত্রী মহাতব কৌরের সহ পাঠাইয়া দেন। সুচতুরা সুধা কৌরের সহিত মহাসিংহের পত্নী রাজকৌরের বন্ধুত্ব স্থাপিত হইল। সুধা কৌর রঞ্জিতের সহিত মহাতবার বিবাহের প্রস্তাব উপস্থিত করিলেন। বিবাহ বাচনিক স্থিরীকৃত হইয়া গেল। মহাসিংহের মৃত্যুর পরে এই বিবাহ যথারীতি অনুষ্ঠিত হইয়াছিল। 1980 খ্রিস্টাব্দে পঞ্চনদ প্রদেশের মহাবীর রঞ্জিত সিং গুজরানওয়াল নামক
ক্ষুদ্র জনপদে জন্মগ্রহণ করেন। 12 বৎসর বয়সে তিনি পিতৃহীন হইলেন। বিপন্ন বালক রঞ্জিতের সম্পত্তি রক্ষার ভার দেওয়ান লাখপত সিং জননী ও বাগদত্তা পত্নী মহাতবার জননী সুধা কৌরের উপর পতিত হইল। বীর শিশু রঞ্জিত কর্মক্ষেত্রে প্রবেশ করিলেন।